যত দূরে সরে যাচ্ছে ভারত, ততই বাংলাদেশের কাছে আসছে পাকিস্তান। দিল্লির সঙ্গে সংঘাতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী। পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের প্রথম জাহাজটি বাংলাদেশে পৌঁছে গেল, মাল খালাস হয়ে গেল। কি মাল বলছি না, দ্বিতীয় জাহাজটি আসছে এবং তৃতীয় জাহাজের আপলোডিং শুরু হচ্ছে। এখন বিষয়টা হলো চীন, পাকিস্তান এগিয়ে আসছে। মধ্যপ্রাচ্য ইউনূস সরকারকে গ্রিন সিগন্যাল দিয়েছে। মধ্যপ্রাচ্য বোঝেন, আরব রাজ্যগুলো। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে একটা শিপ চট্টগ্রাম বন্দরে ভিড়ে গত 13ই নভেম্বর। বাংলাদেশে অবস্থানকারী পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ মারুফ যখন এই পোস্ট করেন, তারপর থেকে পুরোপুরি ইন্ডিয়ান মিডিয়াতে চাউর হয়ে যায় সেই খবর এবং আজকের দিন পর্যন্ত ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক চ্যানেল থেকে শুরু করে এন্টায়ার ইন্ডিয়ার সিকিউরিটি সিস্টেম পর্যন্ত নড়ে চড়ে বসেছে। কেন ভারত ভয় পাচ্ছে এবং ভারতের ভয়ের পেছনের কারণগুলো কি? पाकिस्तान हमेशा बांग्लादेश के साथ है कि किस तरह अटामी को लेके चलना है। अगर कल को कोई अटैक करता है इंडिया बांग्लादेश पे, तो पाकिस्तान पहला होगा कि जाके जो है ना उसको रोके। हम इसीलिए जो है ना दोनों मिलके अटामिक बम बना रहे हैं कि दो मिलके एक ही खोपड़ी को तोड़ेंगे। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা সাপোর্ট করবেন এবং বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপাক্ষীয় যে সম্পর্কটা বর্তমানে খুব খারাপ পরিস্থিতির দিকে, এটা আপনারা কোন চোখে দেখছেন এবং ভারতকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং ছাড় দেওয়া যাবে না কোনো অংশে, কোনো দিক থেকে। প্রিয় দর্শক, কথা না বাড়ি আমরা সরাসরি বিডি স্ক্রিনে চলে যাই, সরাসরি ভিডিও ফুটেজটা দেখে আসি। অন্যতম বড় ও ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের সাক্ষী হয় বাংলাদেশ। 16 বছরের আওয়ামী দুঃশাসনে ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হলেও প্রকাশ করার সুযোগ ছিল না। তাই আওয়ামী সরকারকে উৎখাতের পর ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিরোধিতা এখন তুঙ্গে। কিন্তু যত দূরে সরে যাচ্ছে ভারত, ততই বাংলাদেশের কাছে আসছে পাকিস্তান। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ঐতিহাসিকভাবে বন্ধুপ্রতিম দুই দেশ ভারত ও বাংলাদেশ এখন ইতিহাসের সবচেয়ে শীতলতম অধ্যায় পার করছে। তবে এর প্রেক্ষাপট তৈরি হয়েছে গত 1.5 দশক ধরে। 2011 সালের 7 জানুয়ারির এক শীতের সকাল বাংলাদেশ ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুটি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা 14 বছর বয়সী কিশোরী ফেলানি খাতুনকে গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। সেই ছবি আজও ভোলেনি বাংলাদেশ। সেদিন থেকেই ভারতের আধিপত্য বিরোধী বীজ বপন হয় বাংলাদেশের মানুষের মনে। সেই বীজে অঙ্কুর হয় ফেলানি হত্যার বিচারহীনতা, নিরবিচ্ছিন্ন সীমান্ত হত্যা, নদীর পানি বন্টন ইস্যু, ট্রানজিট ইস্যু, সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরিতে ভারতের উস্কানি, বাণিজ্যে ভারসাম্যহীনতা ও দেশবিরোধী নানা চুক্তির মাধ্যমে। সবশেষ শেখ হাসিনার পতনের পর তাকে ভারতে মর্যাদার সাথে আশ্রয় দেয়া এবং তার পক্ষে বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা, কথিত সংখ্যালঘু নির্যাতন ইস্যু তৈরি, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও হাই কমিশনে বিশৃঙ্খলার মাধ্যমে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। আর ভারতের দাদাগিরির মনোভাবের কারণে ভারত বাংলাদেশিদের কাছ থেকে যতটাই দূরে সরছে, ঠিক ততটাই কাছে আসছে পাকিস্তান। গত 1 দশকে পাকিস্তানের নতুন প্রজন্ম ও রাজনীতিকদের মধ্যে বাংলাদেশ ইস্যুতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ করতে আগ্রহী পাকিস্তানের নতুন প্রজন্ম। সোশ্যাল মিডিয়া থেকে পাকিস্তানের রাজনীতির আঙিনা, সর্বত্রই বাংলাদেশের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী দেশটি। শুধু মুখে নয়, কাজেও করে দেখাচ্ছে পাকিস্তান। বহু পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর নানা বিষয়ে ভিডিও তৈরি করে পাকিস্তানের মানুষের মনে বাংলাদেশ নিয়ে ইতিবাচক মনোভাব তৈরিতে কাজ করছে। আন্তরিকতা দেখা যাচ্ছে পাকিস্তানের তারকাদের মধ্যেও। সদ্য আর্মি স্টেডিয়ামে একটি কনসার্টে 1.5 ঘন্টার গান গাওয়ার কথা থাকলেও বাংলাদেশি দর্শক শ্রোতাদের টানা 3 ঘন্টা গান শুনিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী পাকিস্তানের আতিফ আসলাম। একই সাথে রাজনৈতিকভাবে সম্পর্ক বাড়াতে বাংলাদেশের সাথে সরাসরি ফ্লাইট চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, স্বাধীনতার পর প্রথম সরাসরি জাহাজে করে বাণিজ্য ইত্যাদি উল্লেখযোগ্য। তবে পাকিস্তান আরো আগে থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে আগ্রহী ছিল, কিন্তু ভারতের প্রভাব বলয়ে থাকা শেখ হাসিনার সরকারের কারণে তা সম্ভব হয়নি। 2009 সালে ক্ষমতায় আসার পর নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্যই লাল তালিকাভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গত 29 সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য।
পাকিস্তান শিক্ষা, চিকিৎসা, কৃষি, টেক্সটাইল, মেশিনারিজ ও পর্যটন খাতে বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে আগ্রহী। যেসব বিষয়ে বাংলাদেশের রয়েছে বেশ উল্লেখযোগ্য পরিমাণের ভারত নির্ভরতা। তাই দুই দেশের নতুন প্রজন্মের মতামত পুরনো শত্রুতার মীমাংসা করে পাকিস্তানের সাথে বাণিজ্যিক, কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক সহজ করে এগিয়ে যাওয়া উচিত। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে একটা শিপ চট্টগ্রাম বন্দরে ভিড়ে গত 13ই নভেম্বর। বাংলাদেশে অবস্থানকারী পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ মারুফ যখন এই পোস্ট করেন, তারপর থেকে পুরোপুরি ইন্ডিয়ান মিডিয়াতে চাউর হয়ে যায় সেই খবর এবং আজকের দিন পর্যন্ত ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক চ্যানেল থেকে শুরু করে এন্টায়ার ইন্ডিয়ার সিকিউরিটি সিস্টেম পর্যন্ত নড়ে চড়ে বসেছে। কেন ভারত ভয় পাচ্ছে এবং ভারতের ভয়ের পেছনের কারণগুলো কি কারণে এটা বাংলাদেশের জন্য গুড নিউজ এবং ভারতের জন্য ব্যাড নিউজ, এমন যতগুলো ইস্যুস রয়েছে তার সবকিছু আজকের ভিডিওতে তুলে আনার চেষ্টা করব। পাশাপাশি আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম কিংবা লিঙ্কডইনও। এমন যতগুলো লিঙ্ক আছে তার সবগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আপনি আমাকে ইমেইলও করতে পারেন। এনজয় করুন পুরো ভিডিওটি। পাকিস্তানি জাহাজ বাংলাদেশে সরাসরি ভেড়ার পেছনে ভারতের 3টা ভয়ের জায়গা রয়েছে। সেই 3টা ভয়ের জায়গার প্রথমটা হচ্ছে ইকোনমি, তারপরেটাই রয়েছে জিওপলিটিক্স এবং থার্ড পার্ট জুড়ে রয়েছে রিলিজিয়াস সুপ্রিমেসি। একটা করে 3টাই ডিবাঙ্ক করার চেষ্টা করব, কোথায় বাংলাদেশের অ্যাডভান্টেজ রয়েছে, কোথায় ইন্ডিয়ার ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এবং এই যেসব কারণগুলোতে ইন্ডিয়া আসলে ভয় পেয়ে যাচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থানের দিকে যদি তাকান কিংবা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগানের দিকে যদি তাকান, তাহলে বাংলাদেশ এই রিজনের সবচেয়ে বেশি নির্ভর করে মূলত ভারতের উপর। ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর রিপোর্ট বলছে 2022-23 অর্থ বছরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যবসা হয়ে গেছে প্রায় $16 বিলিয়ন। যে ব্যবসায় বাংলাদেশ মাত্র $2 বিলিয়ন এক্সপোর্ট করতে পেরেছে, বাকি $14 বিলিয়ন বাংলাদেশ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেছে। বিশাল এই ব্যবসায় বাংলাদেশ যত পণ্য আমদানি করেছে তার মধ্যে সবচেয়ে বেশি ছিল চাল, ডাল, তেল, আটা থেকে অন্যান্য জিনিসপত্র যেগুলো আমাদের অত্যন্ত নিত্য প্রয়োজনীয়। এইসব পণ্যের বাইরে ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট হিসেবে বাংলাদেশে ভারত থেকে সবসময় আমদানি হয়ে থাকে তুলা থেকে শুরু করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির অন্যান্য যাবতীয় কাঁচামাল, এবং এই সবকিছু মিলেই প্রায় $16 বিলিয়ন পৌঁছায়। যে ডেটা আপনাকে ক্লিয়ারলি বলে দিয়েছে বাংলাদেশ ভারতের উপর কত বেশি নির্ভরশীল ছিল এতদিন। যে শিপ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে সেই শিপে কি মালামাল এসেছে তার অলরেডি একটা ডিটেলস আপনারা পেয়ে গেছেন, যা ফেসবুক থেকে শুরু করে ইন্টারনেটের প্রত্যেকটা প্রান্তে এখন ঘুরে বেড়াচ্ছে। সেই শিপ বাংলাদেশে আসার পর থেকে এখন পর্যন্ত যত নিউজ হয়েছে তাতে একটা জিনিস তো চাউর করে ক্লিয়ারলি বলা হয়েছে যে বাংলাদেশের ফরেন পলিসিতে বড় ধরনের পরিবর্তন অলরেডি হয়ে গেছে এবং সেই শিপে যত মালামাল এসেছে তার বেশিরভাগ অংশই মূলত আমাদের ইন্ডাস্ট্রিয়াল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যেই ছিল। আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেই মালামালগুলোর বড় একটা অংশ সবসময় আসতো মূলত ভারত থেকে, এবার এসেছে পাকিস্তান থেকে। সারা পৃথিবী জানে আমাদের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে গার্মেন্টস এবং গার্মেন্টস কাঁচামাল, যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। সেই কাঁচামালের অন্যতম প্রধানটা হচ্ছে তুলা। 2019 থেকে 2023 সাল পর্যন্ত ডেটা বলছে বাংলাদেশ তার প্রয়োজনের তুলার প্রায় 70% বেশি আমদানি করে থাকে ভারত এবং আফ্রিকা মহাদেশ থেকে। এর বাইরে আমাদের অন্যতম বড় সোর্স ছিল মূলত ইউএসএ, ব্রাজিল এবং চায়নার মতো দেশগুলো। কিন্তু দক্ষিণ এশিয়া আমাদের কাছাকাছি যতগুলো দেশ রয়েছে তার মধ্যে ইন্ডিয়া, চায়না ছাড়াও পৃথিবীতে 7ম বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ হচ্ছে পাকিস্তান। যেটা বলছে পৃথিবী জুড়ে পেঁয়াজ উৎপাদনের শীর্ষ 10-এ যেমন আপনি পাকিস্তানকে খুঁজে পাবেন, ঠিক একইভাবে আলু উৎপাদনের শীর্ষ 10-ও পাকিস্তানকে খুঁজে পাবেন। এভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা পণ্যেরই শীর্ষ 10 থেকে 15-এর মধ্যে পাকিস্তানের অবস্থান রয়েছে এবং পাকিস্তান সব পণ্যই এক্সপোর্ট করে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। অর্থনৈতিকভাবে এই ডেটাগুলো আপনাকে সিগন্যাল দিচ্ছে ভারত থেকে এতদিন যেসব পণ্য আমরা একক নির্ভরশীলতা হিসেবে আমদানি করে যেতাম সেই একই পণ্য পাকিস্তানের কাছেও অ্যাভেলেবেল রয়েছে, যার আলটিমেট মিনিংস হচ্ছে ভারত যেভাবে মাঝে মধ্যে আমাদেরকে আটকে দিচ্ছে, কখনো পেঁয়াজ দিচ্ছে না, কখনো চিনি, কখনো লবণ, কখনো ডাল দিচ্ছে না, নিত্য প্রয়োজনীয় এসব পণ্য নিয়ে ভারতের দাদাগিরির যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে এতদিনে, সেটাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য পাকিস্তানের সাথে আমাদের এই সম্পর্কটা গড়ে ওঠা খুব জরুরি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাক্কাদরের একজন ইকোনমির মানুষ এবং তিনি ক্লিয়ারলি জানেন কোথায় হাত দিলে কি সমস্যার সমাধান তৈরি করা সম্ভব। সেই সূত্রে ইউনাইটেড নেশনে যে ট্যুর তিনি দিয়েছিলেন দায়িত্ব নেওয়ার পরপরই, সেখানেই মূলত শাহবাজ শরীফের সাথে তার একটা দ্বিপক্ষীয় বৈঠক হয় এবং সেই বৈঠকের পর পাকিস্তানের যত পণ্য বাংলাদেশে আমদানি করা সম্ভব তার প্রত্যেকটা থেকে নিষেধাজ্ঞা তুলে নেন এবং তার ফলশ্রুতিতেই আজকের দিনে পাকিস্তান থেকে সরাসরি জাহাজ চট্টগ্রামে ভিড়তে পেরেছে। এবং এটা ছিল ভারতের অর্থনৈতিকভাবে বাংলাদেশে রপ্তানি করা $14 বিলিয়ন পুঁজিতে একটা মিসাইল নিক্ষেপ, যার মানে হচ্ছে বাংলাদেশ যদি আগামীর দিনগুলোতে ভারত থেকে এই পণ্যগুলো আমদানি সত্যিকার অর্থে কমিয়ে দেয় তাহলে ভারতের কৃষকরা বিপদে পড়বে, ভারতের রপ্তানি বাণিজ্য কমে যাবে প্রতিবেশী দেশগুলোর সাথে এবং এই রপ্তানির জন্য ভারতকে নতুন মার্কেট খুঁজতে হবে, যেটা অতটা সোজাও নয়। সহজ কথা, বাংলাদেশের জন্য এটা পজিটিভ সাইড হচ্ছে বাংলাদেশ নতুন একটা জায়গা পেয়েছে যেখান থেকে পণ্যগুলো আমদানি করতে পারবে এবং সহজে আমদানি করা সম্ভব। ঠিক একই জায়গায় ভারতের জন্য ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তারা এই পণ্য বিক্রি করার জন্য নতুন করে জায়গা খুঁজতে হবে, অত সহজে এত বিশাল পণ্য রপ্তানি করার জায়গা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে তাদের জন্য। এবং এটা ছিল ইকোনমিক্যাল ভিত যেখানে ভারত আসলেই ভয় পাচ্ছে। ইকোনমির পরে যদি তাকান তাহলে ভারতের জন্য দ্বিতীয় ভয়টা হচ্ছে জিওপলিটিক্স এবং অ্যাডভান্টেজও এখানে বাংলাদেশের। ইসকনকে নিয়ে যে ভিডিও আমি তৈরি করেছিলাম সেখানে ক্লিয়ারলি দেখিয়েছি কিভাবে ভারতের জন্য সবচেয়ে সেন্সিটিভ প্রতিবেশী হচ্ছে বাংলাদেশ। ঠিক একই জায়গায় আজকের দিনে সেটার আরেকটা প্রতিফলন দেখতে পাচ্ছেন যে একটা শিপ মাত্র করাচি থেকে চট্টগ্রামে ভিড়েছে, তাতেই ভারতের ঘুম হারাম। প্রত্যেকটা নিউজ মিডিয়া থেকে শুরু করে ডিপ্লোম্যাটিক চ্যানেল পর্যন্ত একইভাবে উৎকণ্ঠা প্রকাশ করে যাচ্ছে তাদের 7 সিস্টারের সিকিউরিটি নিয়ে। এটা আপনাকে ক্লিয়ারলি প্রমাণ করে যে এখানে পাকিস্তানের উপস্থিতি ভারতকে কতটা অস্বস্তিতে ফেলে দিয়েছে। জিওগ্রাফিক্যাল
জিওগ্রাফিক্যালি বাংলাদেশের যে মানচিত্রের অবস্থান রয়েছে তার চারপাশে রয়েছে শুধুমাত্র ভারতের অবস্থান। জলসীমা থেকে স্থলসীমা তার প্রত্যেকটা প্রান্তে ভারতের অবস্থান ভয়ঙ্করভাবে ঘিরে আছে আমাদের। জিওগ্রাফিক্যালি ভারতের এভাবে আমাদেরকে ঘিরে থাকাটা দেখতে মনে হচ্ছে ভারতের জন্য অ্যাডভান্টেজ, কিন্তু বাস্তবতা এটা ভারতের জন্য ডিসঅ্যাডভান্টেজে পরিণত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে সেভেন সিস্টারের রাজ্যগুলো তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগানের সবচেয়ে বড় অংশটা মূলত পেয়ে থাকে বাংলাদেশ থেকে অথবা বাংলাদেশের উপর দিয়ে। এর চেয়ে বড় কথা, সেভেন সিস্টারের প্রায় প্রত্যেকটা রাজ্যে কোনো না কোনো ইনসার্জেন্স গ্রুপ প্রত্যেক সময় অ্যাক্টিভ রয়েছে এবং যে কোনো মুহূর্তে তারা স্বাধীনতার জন্য ডাক দিয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ মণিপুরে এই মুহূর্তে যা চলছে সেটা রীতিমতো ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার প্ল্যান। একই অবস্থা রয়েছে মিজোরাম এবং নাগাল্যান্ডেও। এখানের যে কোনো উত্তপ্ত পরিস্থিতিকে গ্যাসোলিন দেওয়ার জন্য সবচেয়ে বড় জায়গা হয়ে যাবে বাংলাদেশ, পাশাপাশি মিয়ানমার এবং চায়না। পার্শ্ববর্তী এই দেশগুলোর মধ্যে চায়নার উপর তো ভারতের কোনো নিয়ন্ত্রণ নেই। মিয়ানমারের ভেতরে একবার অপারেশন চালানোর পর মিয়ানমারের সাথে সম্পর্ক এই মুহূর্তে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে। একই সাথে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ এই মুহূর্তে মিয়ানমারের রিবেল গ্রুপগুলোর হাতে সবচেয়ে বেশি অংশে রয়েছে, যার ফলে মিয়ানমার হয়ে সবচেয়ে বেশি অস্ত্র এখন মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে প্রবেশ করে যাচ্ছে। একই সাথে মাদক পর্যন্ত সেখানে প্রবেশ করে যাচ্ছে। ছিল শুধু বাংলাদেশ তাদের পক্ষে গত 15 বছর শেখ হাসিনাকে নিজেদের গোলাম বানিয়ে সে কাজটা ঠিকঠাক ভাবে করে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে এবং বাংলাদেশও তাদের হাত থেকে চলে গেছে। জিওগ্রাফিক্যালি ভারতের মানচিত্রকে খণ্ড বিখণ্ড করার পেছনে পাকিস্তান এবং চায়না অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে দীর্ঘ সময়। নর্থ ইস্ট ইন্ডিয়ার সেভেন সিস্টার নিয়ে যে অস্থিরতা সবচেয়ে বেশি অংশে বিরাজ করে যাচ্ছে, সেই অস্থিরতার মধ্যেই বাংলাদেশের সাথে বিশাল এই খারাপ সম্পর্ক তাদেরকে এটা মনে করিয়ে দিচ্ছে আগামীর দিনগুলোতে সেভেন সিস্টার নিজেদের হাতে রাখতে পারবে তো। কারণ ভারত শত চেষ্টা করেও দীর্ঘ সময় জুড়ে এই অঞ্চলে চায়নার আধিপত্য ঠেকাতে পারেনি। ভারতের আশেপাশে যতগুলো দেশ রয়েছে এই মুহূর্তে তার সবাই চায়নার ইনফ্লুয়েন্সে চলছে। একইভাবে ভারত মূলত বন্ধুরাষ্ট্রহীন প্রতিবেশী একা হয়ে পড়েছে পুরো রিজনে শুধুমাত্র চায়নার কারণে। সেই একই জায়গায় নতুন করে যোগ দিয়েছে পাকিস্তান, যেটা বাংলাদেশকে ঘিরে, এবং বাংলাদেশ এতটা সেন্সিটিভ একটা প্রতিবেশী যার সাথে পাকিস্তানের সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে। যার আলটিমেট মিনিংস হচ্ছে বাংলাদেশকে যদি খেপিয়ে তোলে এবং বাংলাদেশ সত্যিকার অর্থে তাদের বিরুদ্ধে চলে যায় এবং খারাপ কিছু বাংলাদেশ কখনো চিন্তা করে, তবে সেটাকে ঠেকানো তাদের পক্ষে অসম্ভব প্রায়। এবং একই সময়ে ভারত থেকে যদি কোনো কারণে একটা রাজ্য আলাদা হতে পারে, পুরো ভারতের মানচিত্র নতুন করে সাজাতে হবে পাঞ্জাব থেকে শুরু করে কাশ্মীর হয়ে নাগাল্যান্ড, মিজোরাম কিংবা অরুণাচল প্রদেশ। এবং জিওপলিটিক্যালি ডিসঅ্যাডভান্টেজ ভারতকে মূলত রীতিমতো আতঙ্কে ফেলে দিয়েছে এবং ভারত ভেবে যাচ্ছে পণ্যের আড়ালে না অস্ত্র এসে পড়েছে বাংলাদেশে। এবং এটা ছিল ভারতের জন্য এই অঞ্চলে সিরিয়াস একটা জিওপলিটিক্যাল ডিফেক্ট। তৃতীয়ত, রিলিজিয়াস সুপ্রিমেসি। পৃথিবীর আজকের দিনে যে প্রান্তে আপনি তাকান সেখানে আপনি ধর্ম এবং যুদ্ধ খুঁজে পাবেন। ইউক্রেনের রাশিয়ার অ্যাটাকের অন্যতম প্রধান কারণ ছিল রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টানদের উপর ইউক্রেনের বর্বর নির্যাতন, এবং যেটাকে রাশিয়া পুঁজি করেছে রাশিয়ানদের উপর আক্রমণ। ঠিক একইভাবে গাজায় ইসরায়েলের যত আক্রমণ রয়েছে তার পেছনে রয়েছে ইসলামপন্থী এবং মুসলিমদের উপর আক্রমণ, এবং সেটা আজকের দিনে লেবানন পর্যন্ত ছড়িয়ে গেছে। আগামীর দিনগুলোতে ইরান এবং ইসরায়েলে যদি কোনো যুদ্ধ হয় সেটার প্রধান বলি হবে মূলত ধর্মীয় কেন্দ্রবিন্দু। ঠিক একইভাবে আজকের দিনে যদি আপনি ভারতের দিকে তাকান তাহলে আরএসএস এবং ইসকনকে কেন্দ্র করে ভারত হিন্দুত্ববাদী সুপ্রিমেসির একটা মাঠ তৈরি করতে যাচ্ছে, এবং সেই মাঠকে কেন্দ্র করে আগামী দিনে যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে মূলত ভারতীয় হিন্দুত্ববাদী এক্সট্রিমিস্টরা। আরএসএস এর সেই নেস্টি প্ল্যানের প্রথম বলি হয়েছিল মূলত পাঞ্জাবের শিখরা। শিখ গণহত্যার পর সেটা রূপ নিয়েছে খালিস্তান মুভমেন্টে। এরপর থেকে একের পর এই ধরনের ঘটনা ভারতে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। রিসেন্ট টাইমে সবচেয়ে বড় ঘটনাটি সম্ভবত মণিপুর দাঙ্গা, যে মণিপুর দাঙ্গার পেছনে রয়েছে কুকি ভার্সেস মেথেই। আসল কথায় যদি বলতে যাই সেটা মূলত খ্রিস্টান ভার্সেস হিন্দু দাঙ্গা, যেখানে হিন্দুরা খ্রিস্টানদেরকে সিরিয়াস আকারে টার্গেট করেছে। আজকের দিন পর্যন্ত প্রায় 450-এরও বেশি চার্চ পুরো মণিপুরে ধ্বংস করা হয়েছে। একইভাবে একই ধরনের দাঙ্গা আমরা একের পর এক দেখতে পাচ্ছি ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত। ঠিক এই জায়গায় শুধু ভারতের জিওগ্রাফির দিকে যদি তাকান তাহলে নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে শুরু করে সাউথ ইস্ট ইন্ডিয়া পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে হিন্দুত্ববাদ বিরাজ করছে না। ভারতের এই বিশাল রেডিয়াসের মধ্যে সব মিলিয়ে একটা জায়গা আছে যেখানে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে, এবং সেটা হচ্ছে বাংলাদেশ। ভারতের হিন্দুত্ববাদী সুপ্রিমেসি এবং আরএসএস এর টেরোরিজম যদি ঠিকঠাক ভাবে কায়েম করতে যায় তবে তাদের জন্য এই অঞ্চলে সবচেয়ে বড় বাধা মূলত বাংলাদেশ। বর্তমান ভারত সরকার অখণ্ড ভারত প্রতিষ্ঠার কার্যক্রমে বিভোর হয়ে আছে। এই কার্যক্রম যতটা না ভারত সরকারের তার চেয়ে বেশি এটা আরএসএস এর প্রধান টার্গেট। বিশ্ব পরিক্রমায় বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং জিওগ্রাফিক্যালি রাজনৈতিক পরিস্থিতি যেভাবে চেঞ্জ হচ্ছে তাতে অখণ্ড ভারত মূলত দুঃস্বপ্ন, কিন্তু সেই দুঃস্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আরএসএস টেরোরিজম অ্যাক্ট কায়েম করে যাচ্ছে দীর্ঘ সময় জুড়ে। এবং সেই টেরোরিজম অ্যাক্টের বলি যে বাংলাদেশ হবে না আগামীর দিনগুলোতে, সেটা নিশ্চিতভাবে বলার কোনো অপশনই নেই। বরং এটা নিশ্চিতভাবে বলা যায় বিজেপির ছাতায় আরএসএস পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে সবচেয়ে বেশি স্ট্রং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, এবং গতবারের নির্বাচনে বিজেপি সেটারই একটা আলামত দেখিয়েছে। মূলত আরএসএস এর এই নেস্টি প্ল্যান এক্সিকিউট করার ক্ষেত্রে মূলত পুরো ভারতবর্ষ জুড়ে সবচেয়ে বলি হবে মুসলিম এবং খ্রিস্টানরা। আর এখানেই দায়িত্ব বর্তায় বাংলাদেশ এবং পাকিস্তানের উপর। যে কাজটা বাংলাদেশের পক্ষে একা কোনোভাবেই করা সম্ভব নয়, আগামীর দিনগুলোতে এখানে পাকিস্তানের হেল্প বাংলাদেশের সিরিয়াসলি প্রয়োজন হবে। বিশাল এই রেডিয়াসে যদি আপনি তাকান, আমাদের অবস্থান থেকে অন্তত 2000 কিলোমিটারের আশেপাশে কোনো মুসলিম দেশ নেই। বিশ্ব ভূমণ্ডলে আমরা এমন এক জায়গায় অবস্থান করে যাচ্ছি যেখানে আমরা একমাত্র মুসলিম দেশ, আমাদের চারপাশে সবগুলো
নন মুসলিম কান্ট্রি। তাই যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে আমাদেরকে সহজভাবে হেল্প করার জন্য একমাত্র দেশ হিসেবে এখানে আছে পাকিস্তান, এবং পরবর্তী অপশন হিসেবে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো রয়েছে যারা আমাদের কিছুটা কাছাকাছি। আর বাকি সবগুলো দেশ হাজার হাজার কিলোমিটার দূরে, যারা হেল্প করতে আসলেও অনেক সময় লেগে যাবে। অন্তত ডেটা বিশ্লেষণে এটাই উঠে আসে যে ভারতের আরএসএস আগামী 50 বছর 100 বছরের মধ্যে এই কার্যক্রম হাতে নেবে, এবং তখন আমাদের অপশন বলে আর কোনো কিছু থাকবে না আজকের দিনে যদি আমরা সেই অপশনগুলোকে অ্যাক্টিভ না করি। 90% মুসলিম মেজরিটি কান্ট্রি হিসেবে বাংলাদেশের একমাত্র অপশন সবচেয়ে বড়টা জুড়ে রয়েছে মূলত পাকিস্তান। পাকিস্তানের সেই অপশনকে যদি আজকের দিনে আমরা অ্যাক্টিভ না করি তাহলে আগামীর দিনে অপশন বলে আমাদের কোনো কিছু থাকবে না, এবং আমরা যে আজকের দিনে পাকিস্তানের সাথে এঙ্গেজিং এ যাচ্ছি সেটা নিয়ে ভারতের বিজেপির চেয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে মূলত আরএসএস, আর বিজেপির হয়ে মূলত আরএসএস এক করে যাচ্ছে, এবং সেই জন্যই একটা শিপ ভেড়াতে তাদের এতটা হামাগুড়ি দিয়ে চলতে হচ্ছে। আগামীর দিনগুলোতে এটা আরো বড় আকার ধারণ করবে যখন সপ্তাহে একটা কিংবা মাসে 4-5টা শিপ এখানে ডক করবে, এবং ভারত প্রতিটা শিপ নিয়ে বিভিন্ন ধরনের নিউজ করে যাবে, আপনি নিশ্চিত থাকেন। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কোলাবোরেশনের ক্ষেত্রে বাংলাদেশ যেন কোনো দিক থেকে পিছিয়ে না থাকে। আজকের দিনে পাকিস্তানের সাথে হয়েছে, কালকের দিনে যেন সেটা ইরানের সাথে হয়, ঠিক একইভাবে আশেপাশে যতগুলো রিজন রয়েছে, রিজনাল কান্ট্রি রয়েছে, তাদের সবার সাথে যেন আমাদের একই ধরনের কোলাবোরেশন হয়। তাতে আমাদের নতুন বাজার উন্মোচিত হবে, নতুন রিলায়েবল জায়গা তৈরি হবে, এবং ভারতের উপর নির্ভরশীলতা সত্যিকার অর্থে কমে আসবে। এট দ্য সেম টাইম ভারতের প্রতি যে বাংলাদেশের মানুষের একটা নেগেটিভ মুভমেন্ট অলরেডি চালু হয়ে গেছে সেটা রিডিউস করতে হবে, ঠিক এভাবে নতুন নতুন বাজার তৈরি এবং নতুন নতুন পার্টনার তৈরির ক্ষেত্রে। অপরদিকে ইকোনমির বাইরে যদি জিওপলিটিক্যাল পার্ট দেখি তাহলে সেখানেও বাংলাদেশের ঠিক একটাই অপশন রয়েছে, নতুন নতুন পার্টির সাথে আমাদের কোলাবোরেশন করে সেই পার্টিকে আমাদের সাথে এঙ্গেজিং এ রাখা। তাহলে ভারতের সেই চাপগুলোকে রিডিউস করা খুব সহজ হবে। আর রিলিজিয়াস পার্টটা অলরেডি বুঝিয়েছি কিভাবে। ফাইনালি লাস্ট ওয়ার্ডে যদি আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে ভারত কখনো বাংলাদেশের কোনো পলিটিশিয়ানকে ভয় পায় না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেও তারা ভয় পায় না। ভারত যদি বাংলাদেশের সত্যিকার অর্থে ভয় পায় তবে আমাদের ইউথ জেনারেশনকে তারা অনেক বেশি ভয় পায়। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ইউথ জেনারেশন ইতিহাসকে বিশ্লেষণ করে। এই ইউথ জেনারেশন আমাদের অতীত ঐতিহ্যে ভারত আমাদের সাথে কি করেছে এবং আগামী দিনগুলোতে কি করতে পারে এর প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে, যার কিছু এক্সাম্পল আপনি অলরেডি দেখতে পেয়েছেন। ছাত্র আন্দোলনের নাহিদ আসিফ থেকে শুরু করে সার্জিস হাসনাত কিংবা মাহফুজ আলম অথবা এই ধরনের যতগুলো ছাত্রনেতা রয়েছে তাদের মুভমেন্টের কারণে কিংবা তাদের কথাবার্তার ধরন দেখে আপনি সেগুলো অলরেডি বিশ্লেষণ করতে পারেন। এবং ভারত ট্যালেন্টকে অতিরিক্ত পরিমাণে ভয় পাচ্ছে, এবং পৃথিবীতে এটা স্বাভাবিক নিয়মে ঘটে যাচ্ছে। পৃথিবীর যে প্রান্তে ট্যালেন্ট মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে সেখানেই সুপার পাওয়ারগুলো মূলত নিজেদের শক্তি ব্যবহার করেছে। সেটা আমেরিকা থেকে চায়না কিংবা রাশিয়া, যেখানেই তাকান সব জায়গায় সেটাই ঘটেছে। সো আজকের দিনে ভারত সেই পুরনো প্ল্যানটাকে এক্সিকিউট করার চেষ্টা করে যাচ্ছে। এট দ্য সেম টাইম ভারত এটা ক্লিয়ারলি বুঝতে পারছে যে তাদের পরাজয় এখন সন্নিকটে। সো পাকিস্তানের শিপ নিয়ে যতই প্রপাগান্ডা ছড়ানো হোক বা নাই হোক, বাংলাদেশ তার গতিতে চলবে এবং চলে যাচ্ছে। पाकिस्तान हमेशा बांग्लादेश के साथ है कि किस तरह अटामी को लेके चलना है। अगर कल को कोई अटैक करता है इंडिया बांग्लादेश पे तो पाकिस्तान पहला होगा कि जाके जो है ना उसको रोके। हम इसीलिए जो है ना दोनों मिल के अटामिक बम बना रहे हैं कि दो मिल के एक ही खोपड़ी को तोड़ेंगे इंडिया की, ठीक है। तो ये हमारे लिए अच्छा होगा। আপনারা সবাই জানতে চান যে পাকিস্তানি মানুষরা কি ভাবছে বাংলাদেশ নিয়ে এবং ইন্ডিয়ার কারেন্ট সিচুয়েশন নিয়ে। ইন্ডিয়ার যে কোনো রকম প্রতিবেশী দেশ তাদেরকে পছন্দ করে না, এই জিনিসটা পাকিস্তান এবং চায়না কিভাবে ভাবছে এটা আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে চাচ্ছেন। আমার ফ্রেন্ড, আমার ক্লাস ফ্রেন্ড আহমেদ, তার মুখের ভাষা না, আমি জানতে চাইবো পাকিস্তানি মানুষের সেন্টিমেন্ট, পাকিস্তানি মানুষরা কি ভাবছে বর্তমান সিচুয়েশনে। পাকিস্তানি মানুষরা কি বাংলাদেশকে পছন্দ করে কি না, বাংলাদেশ এবং ইন্ডিয়া যদি কোনো রকম সমস্যা হয় ওরা কি আমাদেরকে সাপোর্ট করবে কি না, অ্যাটমিক পাওয়ারের দিক দিয়ে আমরা কি তাদের কাছ থেকে সহযোগিতা পাবো কি না। সো এই জিনিসগুলা আমরা পাকিস্তানি মানুষ কি ভাবছে ওইটা কিন্তু তার কাছ থেকে জানবো। কারণ আমি বাংলাদেশি, আমি নিউজ পেপার সহ সব কিছু আমি যেমন জানি, ও কিন্তু পাকিস্তানি, ও পাকিস্তানের মানুষের সেন্টিমেন্ট জানবে। सो लेट्स स्टार्ट। अच्छा, ये मैं उर्दू में बात करूँगा। तो सबसे पहले ये बताना चाहूँगा कि पाकिस्तान और बांग्लादेश जो कि पहले दो एक ही जिस्म का एहसास, जो जब अलहदा हुए तो उसकी तकलीफ़ अभी तक हमारे जिस्म को हो रही है। तो उसके बाद हमारे जो है इंडिया के साथ शुरू से ही अच्छे तल्लुकात नहीं रहे, ठीक है, और अभी तक भी अच्छे नहीं हैं। तो जब बांग्लादेश अलहदा हुआ हमसे तो वो तकलीफ़ तो थी हमारे दिल में। और अभी जो करंट सिचुएशन है, शेख हसीना ने जिस तरह वो अपने लोगों को इंडिया की तरफ मुतवज्जे किया, पाकिस्तान से हटा के पाकिस्तान के लिए जो है बांग्लादेशी के लोगों के दिलों में नफरत उबारी, जिस तरह उनको एक्सपोज किया कि सारा ये इस तरह करो वैसा करो। तो अभी जो पाकिस्तान में करंट सिचुएशन है बांग्लादेश को लेके, हम बहुत खुश हैं कि शेख हसीना का जो दौर है वो ख़त्म हो गया है और बांग्लादेश अब एक दफ़ा फिर जो है आज़ाद हो गया और तरक्की की राह पे गामज़न है। तो अभी सबसे बड़ा प्रॉब्लम है वो इंडिया है, क्योंकि शेख हसीना जब भागी है उसने पुश्तपनाही जाके जो अपनी छुपी है वो जाके इंडिया में छुपी है। उसकी रीज़न ये थी कि इंडिया जो था उसका बाप था। तो अभी जो सिचुएशन है इंडिया बांग्लादेश को चाहता है कि दोबारा जो है ना वो अपने साथ मिलाए और जो कुछ
करवाना चाहता है वो करवा सके। तो अभी पाकिस्तानी जो लोग हैं वो बिल्कुल भी ये नहीं चाहते, क्योंकि इंडिया हमारा सबसे बड़ा दुश्मन है, हमेशा हमारे बॉर्डर्स पे उसके साथ क्लैश चलते रहते हैं। ठीक है, आप भी बेहतर तरीके यू नो वेल। सो अभी करंट सिचुएशन ये है कि बांग्लादेश और इंडिया की जो बांग्लादेश की जो गवर्नमेंट अभी चेंज हुई है, तो हमारी जो न्यूज़ चैनल है उस पर हमेशा जो है यही न्यूज़ चल रही होती है कि अभी बांग्लादेश में ये हो रहा है, ये प्रोजेक्ट्स हो रहे हैं, ये नई हुकूमत इस तरह बनेगी, और इंडिया के में सारे क्लैशेस क्या हैं। ও বলতেছে, আমার ফ্রেন্ড বলতেছে যে ইন্ডিয়া হচ্ছে যে পাকিস্তানের দুশ্মন। এখন ইন্ডিয়া সব সময় চায় যে তার পার্শ্ববর্তী দেশকে অস্থিতিশীল করে রাখার জন্য, তার জন্য কিন্তু তারাও অনেক অ্যাংরি। আমি জিজ্ঞাসা করবো যে বাংলাদেশ, পাকিস্তান এবং চায়না তারা যে একটা ডিফেন্স কোলাবোরেশনে যাইতে চাচ্ছে, এটা কিভাবে দেখছে পাকিস্তানি জনগণ, সে ভালো জানে, তার देश যেহেতु। सुनने में आया है कि पाकिस्तान और बांग्लादेश जो एटॉमिक प्रोजेक्ट में इकट्ठे मिलकर काम कर रहे हैं, ठीक है, दोनों। और इंडिया को बिल्कुल भी अच्छा नहीं लग रहा, इंडिया को लग रही हैं मर्चें, तो उनको लगने दे, जितना वो जलेंगे, जितना वो उकड़ेंगे, उतना हमारे लिए अच्छा है। Pakistani people are thinking they will support the Bangladeshi people in the defense collaboration. डेफिनेटली पाकिस्तान हमेशा बांग्लादेश के साथ है कि किस तरह अटामी को लेके चलना है। अगर कल को कोई अटैक करता है इंडिया बांग्लादेश पे, तो पाकिस्तान पहला होगा कि जाके जो है ना उसको रोके। हम इसीलिए जो है ना दोनों मिल के अटामिक बम बना रहे हैं कि दो मिल के एक ही खोपड़ी को तोड़ेंगे इंडिया की, ठीक है, तो ये हमारे लिए अच्छा होगा। সো আমাদের কথা হচ্ছে, যেহেতু আমাদের যেহেতু এখন শত্রু হয়ে গেছে, India is our enemy. Yes. Now common enemy. Common So, enemy. if they will attack any country, we will attack them together. Yes, yes, We have to do definitely. this. Yes. Our government have to be raise this process and policy. We have to combine with China, Pakistan, Bangladesh, Nepal, Bhutan, Sri Lanka. We will attack the India. এই জিনিসটা ছাড়া সবাই যদি একত্রে না হয়ে যদি ইন্ডিয়াকে খণ্ড খণ্ড না করা যায়, তাহলে ইন্ডিয়া সঠিক পথে থাকবে না। ইন্ডিয়ার ফরেন পলিসি, মোদি পলিসি, it's not Modi. good. It's totally not good. They are trying to play with every single country. They are just their politics with religious. Yes. They are attacking the Kashmir. Seven Sister connected with Bangladesh. If Bangladesh won, Seven Sister will be free, Yes, right? yes, exactly. Like Sikkim, if China won, Sikkim will be independent. Yes. If Pakistan won, Then Kashmir will be independent. I want to add more thing, like you can say बहुत सारी अलहदगी की तहरीक चल रही है इंडिया में। सबसे पहले आप खालिस्तान जानते होंगे, इंडिया के अंदर इतनी दरारें पड़ चुकी हैं कि अगर वो चाहें, मोदी सरकार जो है वो लोगों के जज्बात को उभारता है। इतनी ज़्यादा वहाँ पे मुस्लिम पॉपुलेशन है, कभी जाते हैं किसी मस्जिद को तोड़ देते हैं, कभी जाकर मुसलमानों की महफिल में हमला कर देते हैं, इस तरह हो रहा है। इंडिया का सिर्फ पाकिस्तान के साथ मसला नहीं है, इंडिया के चाइना के साथ मसला है, इंडिया का भी बांग्लादेश के साथ मसला चल रहा है, इंडिया का नेपाल के साथ है, श्रीलंका के साथ है। हर एक ही जो है ना उसने সব দেশে তাদের হচ্ছে শত্রু। हर एक को जो है ना তারা interfere করে। इंडिया हर एक उंगली करता है, और वो जो उसकी उंगली है ना वो तोड़ देनी है हमने मिल के सब ने। ऐसी उसकी उंगली तोड़नी है, सिर्फ उंगली नहीं टूटेगी, उसके हाथ और सारे जो है ना वो लहू लहान उसको कर देंगे, लंगड़ा कर देंगे हम उसको। लंगड़ा इज लाइक हैंडीकैप्ड। Without this thing, they will not going to the right path. या They all time try to interfere other. वो लोगों के मामलात में घुसते हैं। ওদেরকে ল্যাংড়া করে দিতে হবে সবাই। এটা করতে হবে, এই জিনিসটা না করলে ওরা আসলে ঠিক পথে আসবে না। বুঝতে পারছেন? আর এই দেশটা হচ্ছে যে এত ভয়ঙ্কর যে তারা সব সময় চায় যে অন্য দেশকে ইন্টারফেয়ার করার জন্য। ডু ইউ নো Nepali Prime Minister came to China. They are connected with China. They totally boycott India. Yes, I understand. Do you think? Yes. In Nepal there is 85% people are Hindus, Yes. but they don't like India. Yeah. What is the reason? Modi policy. Modi policy. Modi policy. We don't Modi sarkar is not blame good. to the Indian people, general people, but we definitely blame to the Modi policy. Yes. They are doing wrong thing. They are really doing wrong thing. We have to connect with each country together. Yes. We have to work with China, Pakistan, Bangladesh, Nepal, Bhutan, Sri Lanka. It's like SAARC or something. Dr. Mohammad Yunus কিন্তু বলছে যে যত SAARC ভুক্ত যে দেশগুলো আছে তারা যাতে তরুণরা যাতে বাংলাদেশে যায়, বাংলাদেশকে চিনে। So what do you think about Dr. Mohammad Yunus? डॉक्टर यूनस शेख हसीना को उसके बाद जो आपको कहना है, एक समझने के एक आपको रहनुमा मिला है, एक अच्छा लीडर मिला है। वो ऐसा लीडर है जो कि दिल से चाहता है कि उसकी जो आवाम है, बांग्लादेशी आवाम है, वो ग्रो करे, वो एक्सप्लोर हो, मज़ीद वो ग्रोथ करे। इसीलिए वो पाकिस्तान के साथ उन्होंने सबसे पहले अच्छे तल्लुकात बनाए। अभी जो सबसे अच्छी बात यह है कि पाकिस्तान ने बांग्लादेशियों के लिए वीज़ा फ्री कर दिया, आप विदाउट वीज़ा जा सकते हैं। फिर हम डिफेंस में हमारी मिलिट्री जो है वो मिल के ट्रेनिंग करेगी।
वहाँ से सोल्जर यहाँ आएंगे, यहाँ से वहाँ जाएंगे, कोलैबोरेशन बढ़ेगी, भाईचारा बढ़ेगा, एटॉमिक पावर एक जैसी होगी। और ये जो इंडिया पॉलिसी है, मोदी पॉलिसी है, इसका मिलकर हम मुकाबला करेंगे। जब भी कभी भी कोई सूरत हाल बॉर्डर्स पे अजीब होगी तो पाकिस्तान बांग्लादेश को सपोर्ट करेगा। पाकिस्तान हर मैदान में बांग्लादेश को सपोर्ट करेगा। ये नहीं है कि सिर्फ मिलिट्री में आ रहा है। पाकिस्तान इकोनॉमिकली ट्रेड बढ़ेगी, यहाँ से लोग वहाँ जाएंगे, वहाँ से यहाँ आएंगे। Yeah. In the trade or anything. Yes. Pakistan, they are our good friend. Yes. China, they are our good friend. Nepal, they are our good friend. Yes. Sri Lanka, they are our good friend. Yes. Maldives are good friend. Yes. But they are not. India not. इंडिया इज नॉट, क्योंकि इंडिया का जो मोदी है वही उसको जो है ना कभी भी पाकिस्तान के साथ, बांग्लादेश के साथ और दूसरे ममालिक के साथ अच्छे ताल्लुकात बनाने की जो तरफ नहीं लेके जाएगा। तो पाकिस्तान और बांग्लादेश ये सारे मुल्क मिल के ट्रेड अपनी और हर चीज़ जो है, क्योंकि पाकिस्तानी अवाम चाहती है कि हम बांग्लादेश के साथ जितना ज़्यादा घुल मिल सकें, जितना उनको उनके साथ बैठें, भाइयों की तरह मिलें, सब कुछ करें, उतना हमारे लिए बेहतर। India together. या इंशाल्लाह इंशाल्लाह। দিল্লির সঙ্গে সংঘাতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী। পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কথায় আছে, চোরের মন পুলিশ পুলিশ। বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে বিপাকে ভারত। ভারতীয় দাদারা ভেবেছিল ভারতের মুখ থেকে যুদ্ধের হুঙ্কার শুনে বাংলাদেশ ভয় পেয়ে গোলামি করতে রাজি হয়ে যাবে। তবে এটা যে পুরনো বাংলাদেশ নয়, বরং রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা নিয়ে আসা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। ভারতের যুদ্ধের হুঙ্কারের জবাবে বাংলাদেশেরও যুদ্ধের হুঙ্কার। পাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। পাকিস্তানি রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের সেনাপ্রধান বৈঠক করেছে বলেও গোপন সূত্র মাফিক জানতে পেরেছে তারা। তথাকথিত হিন্দু নির্যাতনের অজুহাত দেখিয়ে বাংলাদেশের শান্তিবাহিনী পাঠানোর পরিকল্পনায় ছিল ভারত। এই বাংলাদেশ যে 1971 সালের বাংলাদেশ নয়, এই কথাটা ভারতকে বুঝিয়ে দিতে প্রস্তুত বাংলাদেশ। পাকিস্তান ও বাংলাদেশের হাত মেলানো দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয়দের। কেন ভারত ভয় পাচ্ছে? কিভাবে ভারত বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে এখন নিজেই ফেঁসে গিয়েছে? বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের উপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। তারই মধ্যে শেখ হাসিনাকে আত্মগোপন করতে মদত জুগিয়েছিল ভারত। তা নিয়ে কম ক্ষোভ নেই বাংলাদেশে। এসবের বিরুদ্ধে সরব হয়েছে ভারত, আর তাই দিল্লির সঙ্গে সংঘাতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। চট্টগ্রাম ও যশোর সেনা ছাউনির সেনাবাহিনীকে লড়াই করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। সূত্রের খবর, 3রা নভেম্বর রাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী। তাতেই নাকি যুদ্ধের বিষয়ে নানা কথা বা আলোচনা হয়ে থাকতে পারে। ওই বৈঠকেই পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন বিষয়টা রাওয়ালপিন্ডিতে জানাবেন তিনি। হাসিনা সরকারের পতনের পর থেকে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। শোনা যাচ্ছে ইউনূস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে। শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ, আর যার ফলে সব থেকে চিন্তায় রয়েছে ভারত। সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশ সরকার পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে প্রায় 40,000 রাউন্ড গুলি কেনার বরাত দিয়েছে। সেই সঙ্গে ট্যাঙ্ক, 40 টন RDX বিস্ফোরক এবং প্রায় 3000 রকেটেরও অর্ডার দিয়েছে ঢাকা। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে 3টে ধাপে বাংলাদেশকে গোলাগুলি দেবে পাকিস্তান। হাসিনা সরকারের বিদায়ের পর পাকিস্তান থেকে যেভাবে সামরিক সরঞ্জাম আমদানি করছে বাংলাদেশ, তা ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে সামরিক সহযোগিতার জোরদার হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এখানে পশ্চিমবাংলার মিডিয়া মিথ্যাচার করে বলছে বাংলাদেশ নাকি ইচ্ছা করে আগ বাড়িয়ে ভারতের সাথে সংঘাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অথচ স্বৈরাচারী সরকারের পতনের পর থেকেই ভারত নতুন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করে। ডক্টর মোহাম্মদ ইউনূস সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিল, তবে ভারতের তো বন্ধুর দরকার নেই, প্রয়োজন গোলামের। আর এজন্যই প্রিয় দর্শক, ভিডিওটা আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ ছিল। আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ নিয়ে আবার একটা ভিডিও হবে, ভিডিও বানাবো এই প্রত্যাশায় এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।